নমস্কার সবাইকে। তো আজকে আমরা যেই টপিকটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে এক্সক্রিটরি প্রোডাকশন দের এলিমিনেশন। এটা হচ্ছে এটা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা বেসিক একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি, যেখানে আমরা নানা ডিফারেন্ট টাইপস অফ ওয়েস্ট, তাদের এলিমিনেশন কিভাবে হয় সেইগুলো নিয়ে ডিসকাস করেছি। এটা ছাড়া আমাদের যে রিপ্রোডাক্টিভ অর্গানস, আমাদের নানা নানা ফাইলামে কেমন রিপ্রোডাক্টিভ অর্গানস আছে সেটাও আমরা ডিসকাস করেছি। এটা ছাড়া আমরা বাকি জিনিসপত্রগুলো কিছু একটু একটু ইনসাইট নিয়েছিলাম যে কিভাবে আমাদের মেকানিজম অফ ইনফরমেশনটা হালকা ডিসকাস করেছিলাম। তারপর আমরা এই আলট্রাস্ট্রাকচারটা ব্যাপারে ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট পার্ট ডিসকাস করতে যাচ্ছি। তো আজকে পার্টটাতে স্লোলি প্রোগ্রেস করবো, আশা করি তোমরা বুঝতে পারবে। আর পয়েন্ট ওয়াইজ এই জিনিসটা মনে রাখলে কিন্তু এটা অ্যাপ্লাই করা খুব ইজি হয়ে যায়। ঠিক আছে, তো আজকে চল যে পার্টটায় আছি। আচ্ছা আচ্ছা, তো আজকে আমাদের শেষ করতে হবে এই পার্টটা। চলো। সো ফাংশন অফ দি টিবিউলস। তো আগের দিন আমরা পড়লাম যে আমাদের দুটো পার্ট ছিল, ঠিক আছে। তার মধ্যে একটা পার্ট ছিল ম্যালপিজিয়ান বডি, আর একটা পার্ট ছিল রেনাল টিবিউলস। টিবিউলস এর মধ্যে আমাদের কি কি আসে? প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। আমাদের টিবিউলস এর মধ্যে কি কি আসে আমি একটু ডার্ক ইঙ্ক নিয়ে লিখছি। প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, ফলোড বাই লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিবিউল, আর কালেক্টিং ডাক্ট। এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ টিবিউলস, যেটা আমরা অ্যাকচুয়ালি ডিসাইড করেছিলাম। এবার যদি আমরা এখানে এক এক করে ডিসকাস করে যাই ফাংশনসটা, মানে এদের আমরা ফাংশনস এর মধ্যে কি আসবে, রিঅ্যাবসরপশন আসবে, সিক্রেশন আসবে। এবার এইগুলোতেই এরা ডিফারেন্সিয়াল প্রপার্টিজ দেখায় এখানে। মানে পিসিটি যেটাকে রিঅ্যাবজর্ব করে সে সেম জিনিসটাকে হেনরিজুপ করে না, এন্ড ভাইস ভার্সা, এরকম ভাবে জিনিসটা হয়। তো প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল দিয়ে শুরু করা যাক। Proximal convoluted tubule is lined by simple cuboidal brush border epithelium which increases the surface area for reabsorption. So proximal convoluted tubule is lined by simple cuboidal brush border epithelium. যে কোনো জিনিস যখন কিউবয়েডাল এপিথেলিয়াম হয়, মানে আমি যদি বলছি তাহলে আমরা প্রথম কথা সবকটা লাইনিংটা আমাদের জানা উচিত। তো পিসিটি ইজ লাইন্ড বাই সিম্পল কিউবয়েডাল ব্রাশ বর্ডার এপিথেলিয়াম। এটার মানে কি? কিউবয়েডাল এপিথেলিয়াম মানেই আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে অ্যাবজর্পশন আর সিক্রেশন, এই দুটো কিন্তু রোল আছে। তো এখানে আমরা কি দেখছি যে কিউবয়েডাল এপিথেলিয়াম মানে হচ্ছে আমাদের অ্যাবজর্পশন এন্ড সিক্রেশন। ঠিক আছে, তো এটা যে কোনো এপিথেলিয়াম, কিউবয়েডাল এপিথেলিয়াম বডি যে এই জায়গাতে প্রেজেন্ট আছে সেখানে কিন্তু আমরা এরকম ফাংশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, নেক্সট নাও। তো which increases the surface area, তো cuboidal epithelium এ কি বলছে, which increases the surface area for আচ্ছা, which increases the surface area for reabsorption. Nearly all the essential nutrients, 70 to 80% electrolytes and water are reabsorbed by this segment. তো কি কি আমাদের reabsorb হচ্ছে? Reabsorption কিসের কিসের হচ্ছে? আমাদের reabsorption হচ্ছে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, যত নিউট্রিয়েন্টস আছে, যত জিনিস আছে মোটামুটি আমাদের সবের রিঅ্যাবজর্পশন হচ্ছে। এটা ছাড়া অলমোস্ট অল অফ দি ওয়াটার, মানে 70 to 80% অফ ইলেকট্রোলাইটস অ্যান্ড ওয়াটার, এটা আমাদের রিঅ্যাবজর্ব হচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যখন ইউরিন ফিল্ট্রেশন হয়, ম্যাক্সিমাম পার্ট অফ দি ফ্লুইড এক্সেপ্ট দ্য প্রোটিনস অ্যাকচুয়ালি ফিল্টার হয়ে যায়। বাট এতটা আমাদের, যেটা আমরা আগের দিন ডিসকাস করলাম, যেন 180 লিটার গ্লোমেরুলার ফিল্ট্রেট আমাদের প্রডিউস হয় প্রত্যেক দিন, আর সেখান থেকে মিয়ারলি 1 to 1.5 লিটার আমরা এলিমিনেট করতে পারি, রাইট? তো এই জিনিসটা কেন হয়? বিকজ ম্যাক্সিমাম ওয়াটার সলিউটস কিন্তু আমরা রিঅ্যাবজর্ব করছি, ম্যাক্সিমাম আমরা রিঅ্যাবজর্ব করে নিচ্ছি। ঠিক আছে, তো পিসিটি অল আছে, আমরা কি কি এখানে রিঅ্যাবজর্ব হচ্ছে? এখানে রিঅ্যাবজর্ব হচ্ছে অল দি এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, 70 to 80% electrolytes and water, they are all reabsorbed. Now এটা ছাড়া PCT also helps to maintain the pH and ionic balance of the body fluids by selective secretion of hydrogen ion and ammonium into the filtrate and by absorption of bicarbonate. শোনো, তো রিঅ্যাবজর্পশন এখানে হয়ে গেল। এটা ছাড়া এদের কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে পিএইচ আর আয়নিক ব্যালেন্স। পিএইচ আর আয়নিক, এটা তো আমরা ডিসকাস করলাম ওভারঅল ওয়াটার, ইলেকট্রোলাইটস এগুলো। বাট এটা ছাড়া আমাদের বডি ফ্লুইডের পিএইচ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ ওর উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো পিএইচ রেগুলেশনে কিভাবে হেল্প করে এটা দেখছি। তো পিসিটি আমি যদি বলি, পিএইচ আর আয়নিক কনসেন্ট্রেশন রেগুলেশনে কিভাবে হেল্প করে, এটা এভাবে হেল্প করে। পিএইচ আর কনসেন্ট্রেশন রেগুলেশন এভাবে হেল্প করে যে এটা সিক্রিট করে দেয়, মানে এটা বডি ফ্লুইড থেকে সিক্রিশন অফ অ্যামোনিয়া অ্যান্ড প্রোটন, আর রিঅ্যাবজর্ব করে নিচ্ছে অফ বাইকার্বনেট।
আমাদের বডিতে বাইকার্বনেটের একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে আয়নিক ব্যালেন্স মেনটেন করাতে, নিউট্রালাইজেশনে। তো এই কারণে বাইকার্বনেট রিঅ্যাবজর্ব করছি, কিন্তু অ্যামোনিয়া আর প্রোটন যেটা বেসিক্যালি আমাদের বডিতে অ্যাজ আ ওয়েস্ট মেটেরিয়াল জেনারেট করছে, ওটা কিন্তু আমরা সিক্রিট করছি। তো অ্যামোনিয়া আর প্রোটনের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। কোথায়? যে মানে যেটা ফিল্টার হবে, যে ফ্লুইডটা হচ্ছে ওটার মধ্যে। তো ইউরিনে আমরা কি বলতে পারছি যে আমাদের অ্যামোনিয়া প্রোটন বেশি থাকবে, বাইকার্বনেট কম থাকবে, সিম্পল। নেক্সট, তো এটা হচ্ছে আমাদের ব্যাপার। যে এখানে আমরা কি ডিসকাস করলাম? এখানে আমরা ডিসকাস করলাম যে PCT helps to maintain the pH and ionic balance by selective secretion of hydrogen and ammonia and the absorption of bicarbonate from it. Simple. Next, Henle's loop. এবার আমরা নেক্সট ডিসকাস করি, সেটা হচ্ছে হেনলিজ লুপ। তো PCT এর পরে আসে আমাদের লুপ অফ হেনলি, যেটা একটা ডিসেন্ডিং লিম্ব আছে, একটা অ্যাসেন্ডিং লিম্ব আছে। তো reabsorption is minimum in the ascending limb. However, this region plays a significant role in the maintenance of high osmolality of medullary interstitial fluid. তো কি বলছে যে reabsorption is minimum in the ascending limb. তো লুপ অফ হেনলির একটা ডিসেন্ডিং, একটা অ্যাসেন্ডিং। এর মধ্যে অ্যাসেন্ডিং লিম্বে কিন্তু আমাদের যেটা রিঅ্যাবজর্পশন হচ্ছে সবচেয়ে কম হয়। ডিসেন্ডিং লিম্বে খুব ভালো অ্যামাউন্টের রিঅ্যাবজর্পশন হয়, যেখানেই লেখা আছে দ্য ডিসেন্ডিং লুপ অফ হেনলি ইজ ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি ইজ পারমিয়েবল টু ওয়াটার, পারমিয়েবল টু ওয়াটার বাট ইজ অলমোস্ট ইমপারমিয়েবল টু ইলেকট্রোলাইটস। কি বলছে? দ্য ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি ইজ পারমিয়েবল টু ওয়াটার বাট ইজ অলমোস্ট ইমপারমিয়েবল টু ইলেকট্রোলাইটস। সিম্পল। নাও দিস কনসেন্ট্রেটস দ্য ফিল্ট্রেট অ্যাজ ইট মুভস ডাউন। তো আমরা কি বলছি? ধরো যখন আমরা ডিসেন্ডিং লুপ অফ হেনলি কেসটা কনসিডার করছি, সাপোজ এভাবে আমরা লুপ অফ হেনলিটা বোঝাতে চাইছি। ডিসেন্ডিং লুপ অফ হেনলি স্টার্টস টু লুজ ওয়াটার। তো যেহেতু ওটা ওয়াটার লস করছে, ওটা কি হচ্ছে? ওয়াটার লসের জন্য আমাদের যেটা ফিল্ট্রেট, ওয়াটার লস, তো লস অফ ওয়াটার কনসেন্ট্রেটস ফিল্ট্রেট। তো আমাদের যেটা ফিল্ট্রেট হয়েছে ওটা কিন্তু কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে, কারণ আয়ন কিন্তু একদম সেম থাকছে, আয়নিক কনসেন্ট্রেশন কিন্তু একটুও চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ব্যাপার। নেক্সট যেটা বলছি, এটা হচ্ছে দিস কনসেন্ট্রেট দ্য ফিল্টার অ্যাজ ইট মুভস ডাউন। ঠিক আছে, বুঝতে পেরেছি, ওয়াটার বেরিয়ে যাচ্ছে, ফিল্টার কনসেন্ট্রেট। দ্য অ্যাসেন্ডিং লিম্ব ইজ ইমপারমিয়েবল টু ওয়াটার বাট অ্যালাউস ট্রান্সপোর্ট অফ ইলেকট্রোলাইটস অ্যাক্টিভলি অর প্যাসিভলি। ব্যাস, এখানে হয়ে গেল নেক্সট জিনিস। এখানে আমরা কি বললাম? যে ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি ইজ পারমিয়েবল টু ওয়াটার, তো ওয়াটার বেরিয়ে যাচ্ছে, মানে আয়ন বেড়ে যাচ্ছে। এবার আমাদের বডিতে আয়ন কমাতে হবে, আয়নিক গ্রেডিয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যাসেন্ডিং লিম্বটা জল বেরোতে দেবে না, বাট ইলেকট্রোলাইটস বের করে দেবে। সো অ্যাসেন্ডিং লিম্ব is impermeable to water but allows transport of electrolytes actively or passively. তো এটা impermeable to water, কিন্তু ইলেকট্রোলাইট যখন বের হতে চাইছে সেটা কিন্তু ওটা ব্যবস্থা করে দিচ্ছে। ঠিক আছে, তো এটা একটা জিনিস যেটা আমরা বলতে চাই। সো দেয়ারফর অ্যাজ দ্য এবার এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে কনসেন্ট্রেটেড ফিল্ট্রেট, ডিসেন্ডিং লুপে জল বেরিয়ে ফিল্টারটা কনসেন্ট্রেট হচ্ছে। সো অ্যাজ দ্য কনসেন্ট্রেটেড ফিল্ট্রেট passes upward it gets diluted due to passage of electrolytes to the medullary fluid. তো আমরা কি বলছি? যখন আমাদের কনসেন্ট্রেটেড ফ্লুইডটা অ্যাসেন্ডিং লিম্বের থ্রু যাচ্ছে, ওটার মধ্যে আয়নস ইলেকট্রোলাইটস বেরিয়ে যাচ্ছে, ফ্লুইড বেরোচ্ছে না, তো কনসেন্ট্রেটেড ফ্লুইডটা আবার ডাইলুটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো কনসেন্ট্রেটেড ফ্লুইডটা কি হচ্ছে আমাদের? সো অ্যাজ দ্য কনসেন্ট্রেটেড ফিল্টার passes upward it gets diluted due to passage of electrolytes through the medullary fluid. সিম্পল। সো আমাদের এখানে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, হেনলিজ লুপ ডিসকাস হয়ে গেছে। নেক্সট পার্ট হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল। ডিস্টাল কনভলিউটেড টিবিউলে অ্যাবজর্পশনের থেকেও মেজর ফাংশন হচ্ছে সিক্রিশনে, যেখানে বডি ট্রাই করে যত রকম ওয়েস্ট বাকি যেগুলো আমরা রিঅ্যাবজর্ব মানে যেগুলো আমরা সিক্রিট করতে পারিনি, সেগুলোকে আমাদের সিক্রিট করে দেয় ডিস্টাল কনভলিউটেড টিবিউলে। ঠিক আছে, তো ডিস্টাল কনভলিউটেড টিবিউল কি? ডিস্টাল কনভলিউটেড টিবিউল হচ্ছে conditional reabsorption of sodium and water takes place in this segment. তো distal convoluted tubule কি বলছে? There is conditional reabsorption of সোডিয়াম অ্যান্ড ওয়াটার। তো কন্ডিশনাল, আর কন্ডিশনটা কি সেটা বলছি, কন্ডিশনাল রিঅ্যাবজর্পশন অফ সোডিয়াম অ্যান্ড ওয়াটার। তো এটা বললাম। এবার এখানে যদি আমি কন্ডিশনটা বলি, কন্ডিশন, এবার যদি আমি এখানে কন্ডিশনাল রিঅ্যাবজর্পশন সোডিয়াম ওয়াটার, এবার কন্ডিশনটা বলি, কন্ডিশনটা কি? যে অ্যালডোস্টেরন, কন্ডিশনটা হচ্ছে যে অ্যালডোস্টেরন binds to DCT to cause sodium reabsorption. আরেকটা কন্ডিশন কি? যে ADH binds to DCT to cause water reabsorption. So conditional reabsorption of sodium and water takes place in this segment. DCT is also capable
capable of reabsorption of bicarbonate and selective secretion of hydrogen and potassium ions and ammonium to maintain the pH and sodium potassium balance. শোন, তাহলে আমরা পিসিটি তে বললাম যে পিএইচ আর সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স কিভাবে মেনটেন করে, পিসিটি তে কিভাবে করে, ওরা সিক্রেট করে অ্যামোনিয়া প্রোটন আর এক্সরিয়াপ হচ্ছে বাইকার্বনেট। ডিসিটি তে কি করছে, ডিসিটি তে পিএইচ আর আয়নিক ব্যালেন্স কিভাবে মেনটেন করছে, কিভাবে মেনটেন করছে, রিঅ্যাবজর্পশন অফ বাইকার্বনেট, আগে মানে পিসিটি মতনই বাইকার্বনেট কে রিঅ্যাবজর্ব করে নিচ্ছে এন্ড সিক্রিট করছে সিক্রিশন অফ এইচ প্লাস, পিসিটি তো এইচ প্লাস ছিল এন্ড কে প্লাস, তো কে প্লাস এন্ড অ্যামোনিয়া, তো এইচ প্লাস কে প্লাস অ্যামোনিয়া। তো এখানে নতুন জিনিস হচ্ছে কে প্লাস, বাকি কিন্তু সবকিছু সেম। ওকে, সো ডিসিটি ইজ অলসো কেপেবল of reabsorption. DCT is also capable of reabsorption of bicarbonate and selective secretion of hydrogen and potassium and ammonia to maintain the pH and sodium potassium balance. তো এটা হচ্ছে একটা ব্যাপার যেটা কি আমরা এখানে কনসিডার করছি, যে অনলি ডিফারেন্স হচ্ছে অ্যামোনিয়াম আয়নসে, এটা ছাড়া কিন্তু বাকি জিনিসপত্র মোটামুটি ঠিকঠাক। ঠিক আছে, চলো নেক্সট জিনিস যেটা আমরা বলতে যাচ্ছি সেটা আমাদের ডিসিটি পার্টটা হয়ে গেল। নেক্সট পার্ট হচ্ছে আমাদের কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্টটা কি, কালেক্টিং ডাক্ট হচ্ছে কালেক্টিংটা কি, ইজ আ লং ডাক্ট that extends from the cortex of the kidney to the inner part of the medulla. তো কালেক্টিং ডাক্টটা কি, মানে মাল্টিপল ডিসিটি থেকে মিলে ইউনিয়নে মাল্টিপল ডিসিটি তাদের কন্টেন্টটাকে ডিসচার্জ করছে একটা কালেক্টিং ডাক্টে। সো দেয়ার আর মাল্টিপল কালেক্টিং ডাক্ট which are collecting from multiple নেফ্রনস, রাইট? সো একটা কালেক্টিং ডাক্টে হয়তো 10টা নেফ্রন 15টা নেফ্রন ওপেনিং আছে, সেটা আমাদের আউটার কর্টেক্স থেকে মেডুলা যত নেফ্রন আছে সবটাকে কভার করছে। extends from the cortex of the kidney to the inner part of the medulla. Large amount of water could be reabsorbed from this region to produce a concentrated urine. This segment allows the passage of small amount of urine into the medullary interstitium to keep up with the osmolarity. এবার আরেকটা কথা হচ্ছে যে কালেক্টিং ডাক্ট হচ্ছে ওয়ান অফ দ্য মেজর পোর্শনস ফর কনসেন্ট্রেশন অফ ইউরিন। ইউরিনকে যদি আমাদের কনসেন্ট্রেট করতে হয় তাহলে এখানে কিন্তু কালেক্টিং ডাক্টের একটা খুব বড় রোল। আচ্ছা, আমরা বড় রোল কেন বলছি, আমরা ক্রাইটেরিয়া একটা বড় রোল বলছি বিকজ কালেক্টিং ডাক্ট যে গ্রেডিয়েন্টটা থ্রু পাস করে কর্টেক্স থেকে মেডুলা, ওটা কিন্তু ইউরিয়ার জন্য একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়। এটা আমরা নেক্সট টাইম বলবো যে ইউরিয়ার জন্য একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হয়, মানে যত আমরা কালেক্টিং ডাক্টের মেডুলার মধ্যে যাচ্ছি বাইরে ইউরিয়া কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, আর যখন বাইরে ইউরিয়া কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে তার মানে কি আমাদের এখান থেকে গাইডিনার থেকে ফ্লুইড বেরোবে টু ম্যাচ দ্যাট, মানে আমাদের তো ওটাকে ম্যাচ করতে হবে। ইনার আউটসাইড ম্যাচ না করলে গ্রেডিয়েন্ট থাকতে পারবে না যখন পারমিবিলিটি আছে। তো যে কোনো জাস্ট লাইক এনি আদার ডিফিউশন, ওখানে ওয়াটার বাইরে ডিফিউজ করে যাবে যাতে আমাদের ইউরিনটা যেটা অলরেডি কনসেন্ট্রেটেড ছিল, কোথায় কনসেন্ট্রেট হয়েছিল, ডিসেন্ডিং লিম্ব অফ লুপোফেনলি, ওটা আবার কনসেন্ট্রেট হয়, বাট ওটা কিন্তু একবার ডাইলিউট হয়েছিল। তোমরা ডিসেন্ডিং লিম্ব অফ লুপোফেনলি ওটা কনসেন্ট্রেট হলো, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপোফেনলি তো আবার ডাইলিউট হলো, কিন্তু তারপর কালেক্টিং ডাক্টটা আবার কনসেন্ট্রেট হয়ে গেল, যার কারণে নেট রেজাল্ট আমরা পেলাম একটা কনসেন্ট্রেটেড ইউরিন। This segment allows passage, আমরা কি বলছি, লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার, আমি কি বলছি যে লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার could be reabsorbed from this region to produce a concentrated urine. This segment allows passage of small amount of urea into medullary interstitium to keep up with the osmolarity. It also plays an important role in the maintenance of pH and ionic balance by selective secretion of H+ and K+. এটাই বেশি কিছু না। এটা আমি যদি এবার কালেক্টিং ডাক্টে pH and ionic সবকটার কিন্তু pH and ionic balance কিভাবে করছে এটা জানা দরকার। তো কালেক্টিং ডাক্টে যদি pH and ionic balance এর রোলটা দেখি তাহলে আমরা কি বলছি, secretion of H+ and K+। ইজি জিনিস, অত খুব একটা ডিফিকাল্ট না, কিন্তু এর পরে আমরা জিনিসটা ডিসকাস করতে যাচ্ছি সেটা কিন্তু একটু ডিফিকাল্ট। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলবো হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম। নেক্সট, তো মেকানিজম কনসেন্ট্রেশন অফ ফিল্ড, এটাকে আমরা কি বলি, কাউন্টার কারেন্ট মেকানিজম, ঠিক আছে, চলো নেক্সট। সো mammals have the ability to produce concentrated urines. So predominantly mammalian species কিন্তু terrestrial হয়, and just because they are terrestrial ওদের ওয়াটার অ্যাভেলেবিলিটিটা অনেকটা কম, আর যেহেতু ওদের ওয়াটার অ্যাভেলেবিলিটি কম, ওদের নেট রেজাল্ট কি হচ্ছে, যে ওদের এলিমিনেশনের জন্য যতটা কম ওয়াটার লস ওরা করতে পারে ওরা সেটা করছে। ঠিক আছে, তো এবার আমরা কি বলছি যে সবকটা ম্যামেলসে কিন্তু এই ইনেট এবিলিটিটা আছে যে ওরা আমাদের ইউরিন প্রোডাকশনটা ওটাকে যতটা কনসেন্ট্রেট করতে পারে ততটা ওরা কনসেন্ট্রেট করে। ঠিক আছে,
তো এবার দেখা যাক, দ্য হেনলিজ লুপ অ্যান্ড ভাসার একটা প্লে আ সিগনিফিকেন্ট রোল ইন। সো হেনলিজ লুপ কি ছিল? হেনলি লুপ ছিল আমাদের রেনাল টিউবুলের পার্ট। ভাসার একটা কি? ভাসার একটা হচ্ছে ওভারঅল মানে এই যে পেরিটিবুলার ক্যাপিলারি নেটওয়ার্কটা, যেটা আমাদের লুপ অফ হেনলিকে ফলো করে, একটা ফাইন আর্টারি যে লুপ অফ হেনলিকে ফলো করে, ওটা হচ্ছে আমাদের ভাসার একটা। তো নেক্সট, তো হেনলিজ লুপ অ্যান্ড ভাসার একটা প্লে অ্যান ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট রোল ইন দিস। The flow of filtrate in the two limbs of Henle's loop is in opposite directions and thus forms a counter current. কি বলছে ওরা? ওরা বলছে যে লুপ অফ হেনলিতে আর ভেসার একটা, যে তোমরা যদি দেখো এরকম একটা লুপ, এরকম একটা নিচে নামছে, একটা উপরে যাচ্ছে, নিচে নামাটা এরকম নামছে, উপরে যাওয়াটা এরকম যাচ্ছে, ঠিক আছে? সো এদের আমরা কি বলতে পারি যে ফ্লো ইন টু লিম্বস হচ্ছে অপোজিট ডাইরেকশন, ফ্লো ইন টু লিম্বস হচ্ছে অপোজিট ডাইরেকশন, মানে ইট ফর্মস আ কাউন্টার কারেন্ট। তো যেহেতু অপোজিট ডাইরেকশনে ফ্লো হচ্ছে, আমরা এই কথাটা বলছি যে ওরা কিন্তু একটা কাউন্টার কারেন্ট ফর্ম করেছে, ঠিক আছে? মানে ওরা অপোজিট ডাইরেকশন জিনিসটা যাচ্ছে, ঠিক আছে? তো দ্য ফ্লো অফ ব্লাড থ্রু দ্য টু লিম্বস অফ ভাসা রেক্টা ইজ অলসো ইন আ কাউন্টার কারেন্ট প্যাটার্ন। দ্য প্রক্সিমিটি, আচ্ছা, তো এই সেম জিনিসটা আমরা বলছি যে কি বলছি আমরা বলছি যে the flow of filtrate in the two limbs of Henle is opposite direction and the forms a counter current. The flow of blood through the two limbs of vasa recta is also in a counter current pattern. So আমরা কি বলতে পারি? blood fluid দুটো কিন্তু moves in counter current pattern. ব্লাড ফ্লুইড দুটোই কিন্তু মুভ করছে একটা প্রপার কাউন্টার কারেন্ট প্যাটার্নে, ঠিক আছে? যেটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি, ঠিক আছে? ওটা একটা কাউন্টার কারেন্ট প্যাটার্নে ফর্ম করছে। নেক্সট, দ্য প্রক্সিমিটি বিটুইন দ্য হেনলিজ লুপ অ্যান্ড ভাসা রেক্টা as well as the counter current in them helps in maintaining and increasing osmolarity towards the inner medullary interstitium. এবার কি করছে? আমি যেটা বলছি ভালো শোন, হেনলিজ লুপ and ভাসা রেক্টা close to each other, আর এটা হচ্ছে কাউন্টার কারেন্ট, ক্লোজ টু ইচ আদার এন্ড দে হ্যাভ আ কাউন্টার কারেন্ট। আর এই দুটোর জন্য আমাদের কি হচ্ছে? অসমোলারিটি ইনক্রিজেস টুয়ার্ডস ইনার মেডুলারি ইন্টারস্টিশিয়াম। আর মানে কারণটা কেন, আর কেন এটা ইনক্রিজ করছে, তার ওয়ান অফ দ্য মেজর রিজনস হচ্ছে যে কালেক্টিং ডাক্ট থেকে কিন্তু ইউরিয়া রিলিজ হচ্ছে যত আমরা নিচের দিকে যাচ্ছি। তো ফাইন অ্যামাউন্টস অফ ইউরিয়া রিলিজ হচ্ছে অ্যালং উইথ ওয়াটার। ওয়াটারটা আবার রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে এটা সেগমেন্টে, বাট ইউরিয়াটা রিঅ্যাবজর্ব হচ্ছে না, তো ওটা ওরকম থেকে যাচ্ছে যেমন থাকা, ঠিক আছে? চলো নেক্সট জিনিস যেটা বলছি যে সেটা হচ্ছে the medullary interstitium টা কত? 300 milliosmol per liter in the cortex, about 1200 milliosmol per liter in the inner medulla. About 300 milliosmol per liter in the cortex to about 1200 milliosmol per liter in the medulla, ঠিক আছে? in the inner medulla 300 milliosmol per liter in the cortex। আমরা কি বলছি? তো আমাদের হচ্ছে around 300 milliosmol per liter to 1200 milliosmol per liter. So in the outer cortex to 1200 milliosmol per liter in the inner medulla. Now, আচ্ছা, now and the proximity জন্য আমাদের এটা কেন হচ্ছে আমরা এখনই দুটো পয়েন্ট বললাম। ফার্স্ট, they're having a counter current, মানে ওদের ফ্লোটা অপোজিট। সেকেন্ড, they're very close to each other। এই দুটো ফ্যাক্টরের জন্য আমাদের বেসিক্যালি এটা হচ্ছে। The gradient is mainly caused by NaCl and urea। তো গ্রেডিয়েন্টটা মেইনলি কজ হচ্ছে বাই NaCl and urea, ঠিক আছে? NaCl এ ইউরিয়া মেইনলি গ্রেডিয়েন্টটা ফর্ম করছে। NaCl is transported by ascending limb of Henle's loop and which is exchanged with the descending limb of vasa recta। এবার জিনিসটা বোঝা দরকার, আমরা কি বলেছিলাম? ascending loop of Henle is what? ascending loop of Henle is permeable to electrolytes। তো NaCl moves out into interstitium। তো আমরা এটা বারবার বলছি যে যেহেতু ascending loop of Henle permeable to electrolytes, আমাদের NaCl কি করছে? NaCl মুভ আউট করছে, ঠিক আছে? NaCl, তো এই NaCl টা এবার মুভ আউট করে কি হচ্ছে? NaCl টা থেকে যাচ্ছে সাম পার্ট অফ ইট, আর সাম পার্ট রিমেন্স and some part remains and some part is reabsorbed
রিঅ্যাবজর্বড বাই হোয়াট, এখানে খুব ভালো করে লেখা আছে কি হচ্ছে আমাদের ডিসেন্ডিং লিম্ব অফ ভেসা রেক্টা, যেটা আমাদের ভিতরে ব্লাড ছিল, তো ওটা তো না। তো এখানে আমাদের কি বলছে যে দ্য গ্রেডিয়েন্ট ইজ মেনলি বাই এনএসিএল এন্ড ইউরিয়া। এবার এনএসিএল এর ক্ষেত্রে কি বলছে, এনএসিএল এর ক্ষেত্রে ওরা বলছে যে এনএসিএল ইজ ট্রান্সপোর্টেড বাই দ্য অ্যাসেন্ডিং লিম্ব অফ এনলিস গ্লোব হুইচ ইজ এক্সচেঞ্জ উইথ দ্য ডিসেন্ডিং লিম্ব অফ ভেসা রেক্টা। NaCl is returned to the interstitium by the ascending portion of vasa recta। তো সেম জিনিস যে সেম সাম পার্ট রিমেন্স, এটা হচ্ছে সাম পার্ট রিঅ্যাবজর্বস, এটা হচ্ছে রিটার্নড বাই অ্যাসেন্ডিং, তো ডিসেন্ডিং লিম্ব অ্যাবজর্ব করছে, অ্যাসেন্ডিং লিম্ব রিটার্ন করছে, তার মানে NaCl কিন্তু নেট রেজাল্ট হচ্ছে যে রিটার্ন বাই অ্যাসেন্ডিং লিম্ব অফ ভেসা রেক্টা। তো নেট রেজাল্ট হচ্ছে নেট আমাদের হচ্ছে যে NaCl concentration increases in medullary interstitium। NaCl concentration increases in the medullary interstitium, এটা হচ্ছে নেট রেজাল্ট। ঠিক আছে, নাও তো এটা মোটামুটি বোঝা গেছে। নেক্সট, সো এটা মোটামুটি বোঝা গেছে। নেক্সট জিনিস যেটা আমরা ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এবার NaCl এর কেসটা তো আমাদের ডিসকাস করা হয়ে গেল, এবার ইউরিয়া। সো NaCl is returned to the interstitium, I am seeing color কই তাহলে প্রদেশ মিটার interstitium with the ascending portion of vasa recta হয়ে গেছে। নেক্সট, স্মল অ্যামাউন্ট অফ ইউরিয়া ইন্টার দ্য থিন সেগমেন্ট অফ দি অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরি। তো কি বলছে ওরা যে এই অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনরিতে কিন্তু স্মল অ্যামাউন্ট অফ ইউরিয়া এন্টার করছে which is transported back to interstitium by the collecting tube। তো ইউরিয়ার কি হচ্ছে small amount enters as যেহেতু এটা পারমিয়েবল enters ascending loop of Henle, it is returned by collecting duct। so small amount ascending loop of Henle enter করলে it is returned by the collecting duct, so it is returned by the collecting duct into medullary interstitium। Now, similarly, small amounts of urea enters the thin segment of the Henle loop, which is transported back to the interstitium by the collecting tubule। Now, the above described transport of substances facilitated by special arrangement of Henle's one vasa recta is called counter current mechanism। So, এই যে transport of substances facilitated by special arrangement of Henle's loop, তো আমরা কি বলছি, আমরা এখানে বারবার বলছি যে এটা খুব ইম্পর্টেন্ট ডেফিনেশন, কাউন্টার কারেন্ট মেকানিজম ডেফিনেশনটা, যে হ্যাঁ ডেফিনেশনটা হচ্ছে দ্য ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্সেস ফেসিলিটেটেড বাই স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ Henle's loop and vasa recta is called the counter current mechanism। সিম্পল। তো কাউন্টার কারেন্ট মেকানিজম কি আমরা খুব ভালো করে পড়লাম যে NaCl আর ইউরিয়ার জন্য আমাদের যে কনসেন্ট্রেশন অফ ইউরিনটা হচ্ছে যে মেকানিজমের থ্রু হচ্ছে ওটাকে আমরা বলছি কাউন্টার কারেন্ট মেকানিজম। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা এটা ডিসকাস করছিলাম। This mechanism, next যেটা যে this mechanism helps to maintain a concentration gradient in the medullary interstitium। Presence of such interstitial gradient helps in an easy passage of water from the collecting tubule, thereby concentrating the urine। So এরকম gradient এর জন্য আমরা কি বলছি যে যেহেতু এরকম gradient আছে, gradient present in medullary interstitium, তো আমরা কি বলতে পারি water moves from collecting duct to interstitium, which implies concentration of urine, leads to concentration of urine। So net result হচ্ছে যে what we are getting is that we are getting concentration of urine। Simple, urinটা মোটামুটি concentrate হয়ে গেল। Human beings can produce urine nearly 4 times as concentrated than the initial filtrate form। So এই counter current mechanism through we are able to generate urine that is 4 times as concentrated। এর আগের লাইনটা খুব ইম্পর্টেন্ট যে presence of the interstitial gradient has an easy passage of water from the collecting tubule, thereby concentrating the filtrate। তো collecting tubule থেকে আমাদের বেসিক্যালি গ্রেডিয়েন্টের জন্য আমাদের ফ্লুইড বেরিয়ে আসছে, আর ফ্লুইড বেরিয়ে আসার জন্য আমাদের বেসিক্যালি নেট রেজাল্ট কি হচ্ছে, নেট রেজাল্ট হচ্ছে যে আমাদের যে ইউরিনটা যেটা ফিল্টারটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের ইউরিনের যে কনসেন্ট্রেশনটা is 4 times that of the initial filter that is found। ঠিক আছে, তো এটা কিছু ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের ডিসকাস করা দরকার ছিল। এটা একটা ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, তো আমরা অনেকটাই ডিসকাস করে নিলাম। চলো নেক্সট জিনিস সেটা ডিসকাস করছি। এক সেকেন্ড। নেক্সট জিনিস এটা হচ্ছে রেগুলেশন অফ কিডনি ফাংশন। তো এটার আগে একবার যদি ডায়াগ্রামটা দেখে নাও, এখানে কি আউটার এই পার্টটা হচ্ছে কর্টেক্স, from the cortex you're moving back into the medulla,
from 300 milliosmol per liter to 1200 milliosmol per liter এরকম ভাবে যাচ্ছে। এটা ভেসার একটা, এটার সাথে পেরিবুলার, এটা ভেসার একটা, মানে আমাদের এটা হচ্ছে নেফ্রন। তো আমরা কি দেখছি যে অ্যাসেন্ডিং লিম্ফ অফ লোভেলি ইনিশিয়াল ছাড়ছে, ইনিশিয়ালটা অ্যাবজর্ব না হলেও যখন আমাদের এখান থেকে কালেক্টিং ডাক্ট, এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। তো কালেক্টিং ডাক্ট যখন নামছে আমরা 300 থেকে 1200 অব্দি নামছি, তো ওয়াটার বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে ইনার মেডুলারি ইন্টারস্টিশন কত 1200 মিলিঅসমল পার লিটার, এটা একটা ইউনিট অসমোলারিটি। তো আমরা কি দেখছি যে ওয়াটার বেরিয়ে যাচ্ছে এখন আমরা কনসেন্ট্রেটেড ফিল্টার পাচ্ছি। ঠিক আছে, এটা ছাড়া ইউরিয়া এক্সচেঞ্জ দেখতে পাচ্ছি এখানে, মাইল্ড অ্যামাউন্টস অফ ইউরিয়া রিলিজ করতে কালেক্টিং ডাক্ট অ্যাকচুয়ালি এখানে ঢুকছে, এখানে ঢুকে এটা আবার এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেম জিনিস হ্যাপেন্স। তো এইভাবে আমাদের মেইন জিনিস হচ্ছে যে আমাদের গ্রেডিয়েন্টটা তৈরি হয়েছে, ইনক্রিজিং osmolarity inner medullary interstitium. Now নেক্সট, এবার হচ্ছে রেগুলেশন অফ কিডনি ফাংশন। রেগুলেশন অফ কিডনি ফাংশনটা একটা ইজি টপিক, মানে একটু কমপ্লিকেটেড লাগে বিকজ ফার্স্ট টাইম অনেক কিছু আপনারা শুনছো, বাট ওভারঅল জিনিসটা কিন্তু খুব ইজি। দ্য ফাংশনিং অফ দ্য কিডনিজ ইজ এফিশিয়েন্টলি মনিটর্ড এন্ড রেগুলেটেড বাই দ্য হরমোনাল ফিডব্যাক মেকানিজম ইনভলভিং হাইপোথ্যালামাস, জেজিএ এন্ড সার্টেন এক্সটেন্ট দি হার্ট। তো রেগুলেশন অফ কিডনি ফাংশন মেইনলি আমাদের কি হচ্ছে, আমাদের রেগুলেশন কিডনি ফাংশন হচ্ছে মেইনলি হরমোন ডিপেন্ডেন্ট বাই দি hypothalamus, juxtaglomerular apparatus, আর এটা হচ্ছে হার্ট। হার্টের রোলটা লোকে ভাবছে কিডনি হার্ট হাউ দে রিলেটেড, স্টিল ওদের রিলেশন আছে, আমরা ডিসকাস করতে যাচ্ছি। Osmoreceptors present in the body are activated by changes in blood volume, also are activated by changes in blood volume, বডি ফ্লুইড ভলিউম, আর এটা হচ্ছে আয়নিক কনসেন্ট্রেশন। তো এই তিনটের মধ্যে কোনো চেঞ্জ হলে আমাদের বডিতে যে অসমোরিসেপ্টরস আছে সেগুলো কিন্তু অ্যাক্টিভেট হয়ে যায়। ঠিক আছে, ব্লাড ভলিউম, বডি ফ্লুইড ভলিউম এন্ড আয়নিক কনসেন্ট্রেশন, তিনটের মধ্যে কোনো চেঞ্জ হলে আমাদের কিন্তু বডিতে রিসেপ্টরস অ্যাক্টিভেট হয়ে যায়। আর মানে এটা কেন রিসেপ্টরস অ্যাক্টিভেট হবে, মানে আয়নিক কনসেন্ট্রেশন মানে এক্সেসিভ লস অফ সোডিয়াম or loss of fluid, যেটা আমরা বলতে চাই এক্সেসিভ লস অফ ফ্লুইড from the body can activate these receptors which stimulate the hypothalamus and release antidiuretic hormone or vasopressin from the neurohypophysis। তো এটা কি বলছে যে ইদার ব্লাড ভলিউম কমে যাচ্ছে, তাহলে বডি ফ্লুইড ভলিউম কমে যাচ্ছে, মানে ব্লাড ছাড়াও, তাছাড়া আয়নিক কনসেন্ট্রেশন, মানে যখন ফ্লুইড লস হয় আয়নিক কনসেন্ট্রেশন লস হয়, কমে যাচ্ছে। ইট স্টিমুলেটস দ্য হাইপোথ্যালামাস স্টিমুলেটস দ্য posterior pituitary, স্টিমুলেটস, এটা ক্লাস এরপরে তোমরা পড়বে এটা ব্যাপারে। ঠিক আছে, posterior pituitary রিলিজ করছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন এডিএইচ। এবার এডিএইচ কি করছে, এডিএইচ ফেসিলিটেটস ওয়াটার রিঅ্যাবজর্পশন ইন ল্যাটার পার্টস অফ দ্য টিবিউল দ্য প্রিভেন্টিং ডাইউরেসিস। তো এডিএইচ কি করছে, স্টিমুলেটস ওয়াটার রিঅ্যাবজর্পশন ফ্রম লেটার পার্টস অফ টিবিউল, water reabsorption from later parts of the tubule, prevents, which implies prevents diuresis। ঠিক আছে, তো ডাইউরেসিস প্রিভেন্ট করার জন্য ওটা কি করছে, স্টিমুলেট করছে ওয়াটার রিঅ্যাবসর্পশন ফ্রম ডিফারেন্ট পার্ট অফ দ্য টিবিউল। তো এই পার্টটা একটা ইম্পর্টেন্ট, এই পার্টটা হালকা করে একটু আন্ডারলাইন করে দিই। এক্সেসিভ লস অফ ফ্লুইড মানে যেটাতে আমাদের ব্লাড ভলিউম কমতে পারে, আমাদের বডি ফ্লুইড ভলিউম করতে পারে, আর সাবসিকুয়েন্টলি আয়রন লসের জন্য আমাদের আয়রন কনসেন্ট্রেশন হতে পারে, সেটা ক্যান অ্যাক্টিভেট দিস রিসেপ্টরস। Excessive loss of fluid can activate these receptors which stimulate the hypothalamus and release antidiuretic hormone or vasopressin, same জিনিস, from the neurohypophysis মানে posterior pituitary থেকে। তো ADH facilitates, আমরা কি বলছি, ADH facilitates water reabsorption from later part of the tubule, thereby preventing diuresis। তো ADH কি করছে, ওয়াটার রিঅ্যাবজর্ব করছে লেটার পার্ট অফ দ্য টিবিউল। লেটার পার্ট অফ দ্য টিবিউল মানে কোন পার্ট বলছে, দাঁড়াও, লেটার পার্ট অফ দ্য টিবিউল তো বলি না, বাট লেটারটা কি, ডিসিটি, ডিসেল কনভেক্টেড টিবিউল, আর কালেক্টিং ডাক্টের থেকে ডিসেল কনভেক্টেড টিবিউল আর কালেক্টিং ডাক্টের থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে। আর এই ওয়াটার রিঅ্যাবজর্পশন হচ্ছে বলেই আমরা যে ইউরিনে ওয়াটার লস হচ্ছিল সেটা কিন্তু টু আ লার্জ এক্সটেন্ট রিডিউস হয়ে যাচ্ছে। চলো নেক্সট জিনিস যেটা আমরা বলছি, নেক্সট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, an increase in body fluid volume can switch off the osmoreceptors and suppress ADH release to complete the feedback। তো এটা একটা ফিডব্যাক মেকানিজমের থ্রু চলে। তো ওয়াটার রিঅ্যাবজর্পশন যখন হচ্ছে তো এটা কি করছে, ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়ে আমার যেটা হাইপোথ্যালামাস আছে, হাইপোথ্যালামাসের কাছে একটা নেগেটিভ সিগন্যাল চলে যাচ্ছে, এটা বেসিক্যালি এটাকে ইনহিবিট করেছে। সো ইনক্রিজ ইন বডি ফ্লুইড ভলিউম ক্যান ইনহিবিট দ্য সুইচ অফ দ্য osmoreceptors and suppress the ADH release। তো ওটা osmoreceptor শাটডাউন করেছে, আর ADH রিলিজটা রিডিউস হয়ে যাচ্ছে। হাইপোথ্যালামাস নেগেটিভ সিগন্যাল পেলে আমাদের ADH রিলিজ রিডিউস হয়ে যাচ্ছে। ADH can also affect the kidney by constrictory effect on blood vessels which can cause increase in BP। তো ADH ওয়াটার রিঅ্যাবজর্পশন ছাড়াও ADH এর একটা ফাংশন আছে, সেটা হচ্ছে vasoconstriction of renal vessels।
আর ভ্যাসো কনস্ট্রিকশন অফ রিনাল ভেসেলস হয় বলে আমরা কি বলতে পারি, যে যে আরেকটা কাজ হয় যেটা হচ্ছে বিপি বেড়ে যায় এডিএইচ এর জন্য, বিকজ ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে এটাই। সো আমরা দুটো মেকানিজম ডিসকভার করতে পারলাম, একটা হচ্ছে এডিএইচ অলসো অ্যাক্ট অন দ্য কিডনি বাই কনস্ট্রিকশন অফ ব্লাড ভেসেল হুইচ ইনক্রিজ ব্লাড প্রেশার। সো ইনক্রিজ ইন ব্লাড প্রেশার বিপি বেড়ে গেলে কি হবে, গ্লোমেরুলার ব্লাড ফ্লো বেড়ে যাবে, যার কারণে জিএফআর বেড়ে যাবে। সিম্পল। তো জিএফআর বেড়ে গেলে আমাদের যেই সমস্যাটা হচ্ছিল ওটা কিন্তু ওভারকাম হয়ে যাবে আমাদের। আচ্ছা একটা কথা, আমাদের বডি কিভাবে সেন্স করে যে কম ফ্লুইড যাচ্ছে? আমাদের বডি তখনই সেন্স করবে যে কম ফ্লুইড যাচ্ছে যখন কিডনিতে যতটা ফ্লুইড রিচ করার কথা সেটা যায় না। কিডনিতে যদি লেস দ্যান দি ডিজায়ার্ড অ্যামাউন্ট অফ ফ্লুইড যায়, তখনই কিন্তু আমরা ধরতে পারি যে হ্যাঁ বডিতে আমাদের কিন্তু বডিতে ফ্লুইড কনসেন্ট্রেশন রিডিউস হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট জিনিস, যে an increase in blood pressure can increase the glomerular blood flow and thereby the GFR. Flow and thereby GFR. আচ্ছা, তো এটা হলো, এটা আমাদের হয়ে গেল ফার্স্ট, এটা হরমোনাল মেকানিজম। ঠিক আছে, এটা ছাড়া আমাদের আরেকটা মেকানিজম আছে যেটাকে আমরা বলতে পারি juxtaglomerular apparatus. The juxtaglomerular apparatus plays a complex regulatory role. A fall in glomerular blood flow or glomerular BP can activate the JG cells to release renin, which converts angiotensinogen in blood to angiotensin 1 and further to angiotensin 2. তো এই অবধি আগে দেখি, খুব অনেক কিছু একবারে বলে দিলাম। তো আমাদের কি হচ্ছে, যখন জিএফআর কমে যাচ্ছে, জিএফআর বা গ্লোমেরুলার ব্লাড ফ্লো কমে যাচ্ছে, জিএফআর বা গ্লোমেরুলার ডিক্রিজ স্টিমুলেট করছে আমাদের জেজি সেলস কে টু রিলিজ রেনিন। জেজি সেলস রিলিজ করছে রেনিন। বি কেয়ারফুল, রেনিনে সিঙ্গেল এন আছে, ডাবল এন ওনা রেনিনও আছে, বাট ওটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে একটা এনজাইম, যেটা আমাদের বাচ্চাদের মধ্যে মিল্ক প্রোটিনসকে ডাইজেস্ট করতে হেল্প করে, কারণ ওদের ডাইজেস্টিভ এনজাইম যেটা আমাদের এখানে অ্যাডাল্টসে থাকে না। রেনিন কি করছে, রেনিন কনভার্ট করছে অ্যাঞ্জিওটেনসিনোজেন। এই ফ্লোচার্ট ফরম্যাটে মনে রাখলে কিন্তু জিনিসটা রিকল করা খুব ইজি হয়ে যায়। অ্যাঞ্জিওটেনসিনোজেনকে কনভার্ট করছে অ্যাঞ্জিওটেনসিন 1। আর এটা কোথায় হচ্ছে, লিভার, মানে লিভারে হচ্ছে না, লিভারে অ্যাঞ্জিওটেনসিনোজেন প্রডিউস হচ্ছে, লিভারে অ্যাঞ্জিওটেনসিনোজেন প্রডিউস হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 1। অ্যাঞ্জিওটেনসিন 1 কে কনভার্ট করছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম টু অ্যাঞ্জিওটেনসিন 2। অ্যাঞ্জিওটেনসিন 1 কনভার্ট হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2 তে। অ্যাঞ্জিওটেনসিন 2 কি, অ্যাঞ্জিওটেনসিন 2 এর মেইন ফাংশন হচ্ছে ইজ দ্য ভেসো কনস্ট্রিক্টর। ব্লাড ভেসেলে কনস্ট্রিকশন হলে কিন্তু তার প্রেশারটা বেড়ে যাবে। এরকম ভাবে ইমাজিন করো যে তোমার হাত থেকে ওটা চেপে যাচ্ছে কনস্ট্যান্টলি, তো অবভিয়াসলি হাতের উপর যে মানে লাল হয়ে যাবে আস্তে আস্তে প্রেশারের জন্য, রাইট? তো সেম জিনিসটা আমাদের ব্লাড ভেসেলের সাথে হয়। ঠিক আছে, তো সেটাই ডিফিকাল্ট না, তোমরা এটা বুঝতে পারছো ব্যাপারটা। ঠিক আছে, চলো নেক্সট জিনিস হচ্ছে, তো আমরা কি বললাম, জেজি এর রোলটা কি? A fall in glomerular blood flow, glomerular BP or GFR can activate JG cell to release renin, which converts angiotensinogen in blood to angiotensin 1. কি বললাম, অ্যাঞ্জিওটেনসিনোজেন, অ্যাঞ্জিওটেনসিনোজেন কিসে কনভার্ট হচ্ছে, অ্যাঞ্জিওটেনসিন 1। অ্যাঞ্জিওটেনসিন 1 কনভার্ট হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2 তে। অ্যাঞ্জিওটেনসিন 2 কিভাবে কনভার্ট হচ্ছে, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টেজ এনজাইম, কনভার্টিং এনজাইম। এটা কোথায় পাওয়া যায়, আমাদের অ্যালভিওলাই অফ লাংস এ এটার প্রোডাকশন হয়। ঠিক আছে, নেক্সট। So angiotensin 1, so angiotensin 2 being a powerful vasoconstrictor increases the glomerular blood pressure and thereby GFR. Angiotensin 2 also activates the adrenal cortex to release aldosterone. So angiotensin 2 একটা হচ্ছে vasoconstrictor, আর একটা হচ্ছে stimulates aldosterone. Stimulates aldosterone. Aldosterone কি করছে, সোডিয়াম রিঅ্যাবজর্পশন। সোডিয়াম রিঅ্যাবজর্পশন কোথা থেকে, ফ্রম ডিস্টাল পার্ট অফ টিবিউল। ডিস্টাল পার্ট অফ টিবিউল। আচ্ছা, নাও সো কি হচ্ছে যে angiotensin 2 being a powerful vasoconstrictor increases GFR and thereby increases glomerular blood pressure and thereby GFR. Angiotensin 2 also activates adrenal cortex release aldosterone. এবার aldosterone কি করছে, causes that aldosterone কি করছে, causes reabsorption of sodium and water from the distal part of the tubule, which is to increase in blood pressure and GFR. সোডিয়াম এন্ড ওয়াটার রিঅ্যাবজর্পশন এর জন্য আমাদের বডিতে ফ্লুইড ফর্মটা আবার নরমাল হয়ে যায়, তো ব্লাড প্রেশার আবার বেড়ে যাবে। সোডিয়াম এন্ড ওয়াটার, এটা ভুলে গেছিলাম, সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন ডিস্টাল পার্ট অফ দ্য টিবিউল ভায়া অ্যালডোস্টেরন। ঠিক আছে, তো অ্যালডোস্টেরন কি করছে, aldosterone causes the reabsorption of sodium and water from distal part of the tubule, leads to increase in blood pressure and GFR. This complex mechanism is known as renin angiotensin aldosterone mechanism. এখানে renin angiotensin mechanism আছে, বাট এটাকে আমরা কি বলি, এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি রাস মেকানিজম। রাস মেকানিজম বলি, তার ফুল ফর্মটা কি, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, অ্যালডোস্টেরন সিস্টেম, সিম্পল। এবার তাহলে আমরা এখানে ডিসকাস করলাম হাইপোথ্যালামাসের কাজ আমাদের হয়ে গেল, জেজি হয়ে গেল, বাঁচলো হার্ট।
এবার কিডনি আর হার্ট মানে শুনে মনে হচ্ছে অনেকটা দেয়ার আনরিলেটেড, রাইট? অবভিয়াসলি সবার যে কোনো কারণে মনে হবে এদের মধ্যে রিলেশনটা কি, বাট এদের মধ্যে একটা খুব কমপ্লেক্স রিলেশন আছে যেটাকে আমাদের ডিসকাস করা দরকার। যে কি হচ্ছে জিনিসটা, এটা হচ্ছে যে এরকম হচ্ছে যে অ্যান্ড ইনক্রিজ ইন দ্য ব্লাড ফ্লো টু দ্য এট্রিয়া, যখন আমাদের বেশি ধরো এডি সম্বন্ধ যখন ধরো বেশি অ্যাকশন হয়ে গেল, ঠিক আছে, তখন কি হচ্ছে আমাদের বডিতে ফ্লুইড বেড়ে যাচ্ছে। তো ব্লাড ফ্লো টু দ্য অ্যাট্রিয়াম মানে যত ফ্লুইড হচ্ছে আমাদের বডিতে টু দ্য ভেইনস, কোথায় ড্রেন করছে? রাইট এট্রিয়াম। তো রাইট এট্রিয়ামে আমাদের ফ্লুইডটা ড্রেন হচ্ছে। এবার যদি বডিতে ফ্লুইড বেড়ে যায় দেন রাইট এট্রিয়াম হ্যাজ দ্য এবিলিটি টু সেন্স দ্যাট the increase in blood flow to the atria can cause the release of atrial natriuretic factor. Increase in blood flow to the atria can cause the release of atrial natriuretic factor. এবার atrial natriuretic factor কি করছে? causes vasodilation, thereby decrease the blood pressure and thus acts as check on the renin angiotensin aldosterone mechanism. তো আমি কি বলতে পারছি যে blood flow to atria বেড়ে গেলে আমাদের কি হচ্ছে? stimulates atrial natriuretic factor. Atrial natriuretic factor হচ্ছে ভ্যাসোডাইলেশনের জন্য আমাদের বিপি কমে যাচ্ছে। তাহলে আমাদের বিপি, আচ্ছা এটা শুরু হয় কখন? বিপি বাড়লে আমাদের যখন বিপি কমে যাচ্ছে অবভিয়াসলি একটা নেগেটিভ ফিডব্যাক কিন্তু ট্রান্সমিট হয়ে যায় যে উই ডোন্ট নিড টু রিডিউস ইট এনিমোর। এটা একটা নেগেটিভ ফিডব্যাক টাইপ কাজ করে, ঠিক আছে? তো এটা হচ্ছে লাইক নেগেটিভ ফিডব্যাক। নাও তো atrial natriuretic factor can cause vasodilation and thereby decrease the blood pressure and that's a check on the renin angiotensin aldosterone mechanism, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মেকানিজম অফ রেগুলেশন। হার্ট ডিসকাস করেছিলাম, হাইপোথ্যালামাস ডিসকাস করলাম, আর যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে আমাদের জেজিএ, যে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। তিনটে মেইন যেটা জিনিস আমাদের থাকে কভার করা, তিনটে মেইন জিনিসগুলো আমার দেখা দরকার, ওগুলো কিন্তু আমরা টুকটাক ডিসকাস করে নিলাম, ঠিক আছে? চলে এবার নেক্সট জিনিস যেটা আমরা ডিসকাস করি সেটা মেকানিজম অফ মিকচুরেশন। তো মিকচুরেশনের যে মেকানিজমটা, তো এটা কিন্তু আমাদের একটু জানা দরকার, মানে মাইন্ডলি আমাদের জানলে এটা হবে যে কিভাবে ব্যাপারটা হচ্ছে, কি সিগন্যাল, যে কোনো মেকানিজমে যে কোনো রিফ্লেক্সের আমরা মেইন জিনিস কি চেক করি? আমরা চেক করি যে স্টিমুলাস কি, কোন জিনিসটা ওটাকে স্টিমুলেট করছে। তারপর আমরা চেক করি যে আচ্ছা হ্যাঁ, তারপর ফার্স্ট যেটা চেক করবো সেটা হচ্ছে স্টিমুলাস, কোন জিনিসটা স্টিমুলেট করছে। স্টিমুলাসের পর আমরা চেক, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো ফার্স্ট জিনিস আমরা যেটা চেক করবো সেটা হচ্ছে স্টিমুলাস, কোনটা স্টিমুলেট করছে। আফটার স্টিমুলাস আমরা দেখবো যে কি পাথওয়ে থ্রুটা হচ্ছে, তারপরে কিভাবে সে ইনহিবিট হচ্ছে, মানে কিভাবে এটা বন্ধ হচ্ছে, ঠিক আছে? তো আমরা এটা এবার এখানে দেখছি। চলো নেক্সট যে আমরা এটা দেখি। এবার ব্যাপারটা হচ্ছে মিকচুরেশন। তো কি বলছে যে urine formed by the nephrons is ultimately carried to the urinary bladder where it is stored till a voluntary signal is given by central nervous system. তো urine formed কি বলছে? urine formed is ultimately carried to urinary bladder and stored until a voluntary signal is given by central nervous system. This signal is initiated by the stretching of the urinary bladder as it gets filled with urine. তো এই সিগন্যালটা কি? তাহলে আমাদের কোন হোয়াট ইজ দ্য স্টিমুলাস? স্ট্রেচিং অফ দ্য ইউরিনারি ব্লাড ইজ অ্যাজ ইট গেটস ফিলড উইথ ইউরিন। তো আমরা যেটা বলছি স্টিমুলাসটা কি? স্টিমুলাসটা হচ্ছে স্ট্রেচিং অফ ইউরিনারি ব্লাডার ডিউ টু ইউরিন accumulation. So stretching of urinary bladder due to urine accumulation. In response, the stretch receptors on the wall of the bladder send signal to the central nervous system. তো আমরা কি বললাম? স্ট্রেচ কি করছে? signals sent to central nervous system. আচ্ছা, stretch sends signals to central nervous system. The central nervous system passes on motor messages to initiate contraction of smooth muscles of the bladder and simultaneous relaxation of the rectal sphincter. তো অনেক কিছু বলার মধ্যে এলো। তো কি হচ্ছে? স্ট্রেচ আমাদের স্ট্রেচ হলে সিগন্যাল সেন্ড করছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি করছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি করছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মোটর কন্ট্রাকশন of smooth muscles of bladder, মানে ডেট চুজারে কন্ট্রাক্ট স্মুথ মাসেল অফ ব্লাডার। আর স্মুথ মাসেল অফ ব্লাডারকে আমরা কি বলি? ডেট চুজার। আর এটা ছাড়াও আমাদের বেসিক্যালি ইউরেথ্রাল ওপেনিং এ একটা জিনিস আছে যেটাকে আমরা বলি ইন্টারনাল ইউরেথ্রাল স্পিন্টার। তো এক্সটার্নালটা ইট ইজ ভলেন্টারি, বা ইন্টারনালটা আমাদের রেগুলেট করতে হয়। তো না এখানে মানে এটা মানে হ্যাঁ, এখানে একটা স্পিন্টার থাকে, তো ইউরেথ্রাল স্পিন্টার একটা স্পিন্টার থাকে। ইউরেথ্রাল স্পিন্টারটা কি? দেয়ার ইজ রিল্যাক্সড relaxation of urethral sphincter.
তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি করছে, স্টিমুলেটস দ্য কন্ট্রাকশন অফ দি স্মুথ মাসল and the relaxation of the urethral sphincter. Central nervous system passes on motor messages that initiate the contraction of smooth muscle of the bladder and the simultaneous relaxation of the urethral sphincter. Contraction of smooth muscle and the relaxation of the urethral sphincter causing release of urine. The process of release of urine is called micturition and the neural mechanism causing it are known as micturition reflex. So এই জিনিসটাকেই আমরা কি বলবো, এই যে জিনিসটা আমরা এতক্ষণ ধরে পড়লাম এই পুরো জিনিসটা, এটাকে আমরা বলবো micturition reflex. Micturition reflex. The process of release is known as process of release of urine is micturition and the neural mechanisms causing it are known as micturition reflex. Known as micturition reflex. Next জিনিস যেটা আমরা বলতে যাচ্ছি যে next জিনিস যেটা হচ্ছে যে an adult human excretes on average 1 to 1.5 liters of urine per day, 1 to 1.5 liter. The urine formed is, এবার ফিচার্স যেটা আমরা বলছি সেটা হচ্ছে urine formed is light yellow. আচ্ছা, urine formed is light yellow colored watery fluid which is slightly acidic and has a characteristic odor. Urine formed is light yellow colored, slightly acidic and a characteristic odor. Acidic মানে pH 6, generally সব neutral, 6 মানে slightly acidic নেচারটা আছে. On an average 25 to 30 gram of urea is excreted, আমরা যেটা বলতে পারি 25 to 30 gram of urea. 25 to 30 gram of urea is excreted out per day. Various conditions can affect the characteristics of urine. Analysis of urine helps in clinical diagnosis of many metabolic disorders as well as malfunctioning of kidney. So analysis করলে আমরা বেসিক্যালি অনেক ক্লিনিক্যাল ডিসঅর্ডার ধরতে পারি। ফর এক্সাম্পল পেরিয়ড অফ গ্লুকোজ আমরা গ্লাইকোসুরিয়া বলি, এর আমরা ডায়াবেটিস মেলিটাসে দেখা যায়, কিটোন বডিজ, কিটোনুরিয়া। তো এই দুটো জিনিসই আমাদের ইন্ডিকেটর অফ ডায়াবেটিস মেলিটাস। ফর এক্সাম্পল আমরা কি বললাম, presence of glucose and ketone bodies in urine and indicative of diabetes mellitus. So simple জিনিস মানে urine feature টা বুঝতে পেরেছি, light yellow colored watery fluid which is acidic and has a characteristic odor. আর 25 to 30 গ্রাম অফ ইউরিয়া characteristic odor। তো 25 to 30 গ্রাম অফ ইউরিয়া আমাদের প্রত্যেকদিন বেসিক্যালি এলিমিনেট হচ্ছে, ঠিক আছে। তো সিম্পল জিনিস, সেটা মোটামুটি আমরা সব ক্লিয়ার আছে। এটার ব্যাপারে রিলেটেড যত জিনিস আছে, ঠিক আছে। চলো নেক্সট জিনিস সেটা এবার হচ্ছে রোল অফ আদার অর্গান। তো কিডনি ছাড়াও আমাদের মাল্টিপল অর্গানস আছে বডিতে যাদের কিন্তু এক্সক্রিশন এলিমিনেশন একটা রোল আছে, ঠিক আছে। রোল অফ আদার অর্গানস ইন এক্সক্রিশন আমরা কি বলতে পারি যে আদার দ্যান দ্য কিডনিজ, লাংস, লিভার এন্ড স্কিন অলসো হেল্প ইন এলিমিনেশন অফ এক্সক্রিটরি ওয়েস্ট। লাংস, লিভার এন্ড স্কিন অলসো হেল্প ইন এলিমিনেশন অফ ওয়েস্ট। লাং, লিভার এন্ড স্কিন, ঠিক আছে। কিভাবে করছে লাং, লিভার, স্কিন ডিসকাস করি। যে আর লাংস রিমুভ লার্জ অ্যামাউন্ট অফ CO2 approximately 200 ml per minute and also significant quantities of water. তো লাং কি করছে, লাং রিমুভ করছে লার্জ অ্যামাউন্ট অফ CO2 approximately 200 ml per minute and significant quantities of water. লার্জ অ্যামাউন্ট অফ CO2 and water রিমুভ করছে লাং। লিভার, largest gland in our body, secretes bile containing substances like bilirubin, elevating cholesterol, decreased hormones, vitamins and drugs. So liver is one of the main organs for elimination of any drug or something. মানে কোনো আমরা ধরো হয়তো কোনো মেডিসিন তোমরা ইনজেস্ট করো, তো ওটার যে এলিমিনেশনটা হয় ওটা মেইনলি ডিপেন্ডেন্ট হচ্ছে লিভারের উপর, ঠিক আছে। লিভার যতটা এলিমিনেট করবে তত তার উপরই ব্যাপারটা হয়, ঠিক আছে। তো টোটালি ডিপেন্ডস অন দ্যাট কি কতটা লিভার এলিমিনেট করছে, রাইট। তো এবার নেক্সট যেটা হচ্ছে লিভার দ্য লার্জেস্ট গ্ল্যান্ড সিক্রেটস। আচ্ছা, লিভার কি সিক্রেট করছে? লিভার secretes bile containing substances like bilirubin, biliverdin, cholesterol, decreased hormones, vitamins and drugs. Most of these substances pass out along with digestive wastes. The sweat and sebaceous glands in our skin can eliminate certain substances with the secretions, ঠিক আছে। Sweat produced by sweat glands is the watery fluid containing NaCl, urea and lactic acid. Simple, just এই তিনটে মনে রাখবি। যে sweat produced by the sweat glands is watery fluid containing NaCl, urea and lactic acid. আমাদের বডিতে এরকম sweat glands আছে যারা কি রিলিজ করছে NaCl, urea, lactic acid। সিম্পল, ঠিক আছে। নাও তো এটা মোটামুটি ওরা রিলিজ করছে, ঠিক আছে। নেক্সট যেটা বলছি, though the primary function of sweat is to facilitate the cooling effect, it also helps in removal of some of the waste mentioned above. So though the main function is to facilitate the cooling effect, it also helps in removal of certain wastes. So sweat এর মেইন ফাংশন, sweating এর আমরা কি জানতাম, sweating এর মেইন ফাংশন হচ্ছে to cool the body, like evaporative cooling, desert cooler যে এফেক্টটা দেয়। বাট ওটার মেইন আরেকটা ফাংশন হচ্ছে এক্সট্রাটিভ ফাংশন, যেটা আমরা এখানে দেখলাম। Sebaceous gland eliminates certain substances like sterols, hydrocarbon, waxes through sebum, ঠিক আছে। তো এবার আমরা একবার যদি জিনিসটা ডিসকাস করি, আমরা কি দেখলাম যে লাংস হচ্ছে CO2 and water। CO2 কত? CO2 হচ্ছে 200 ml per minute। তো যে কোনো সাবস্টেন্স যেটা আমাদের বডিতে রিকোয়ার্ড না সেটাই কিন্তু ওয়েস্ট, ঠিক আছে। তো এই কারণে আমরা CO2 কেও কিন্তু ওয়েস্ট কনসিডার করছি, ঠিক আছে। CO2 এলিমিনেশনটা ওয়ে আর কনসিডারিং ইট জাস্ট লাইক যে আমরা কোনো ওয়েস্ট এলিমিনেট করছি, ঠিক আছে। তো এটা মোটামুটি আই গেস ওটা বোঝা যাচ্ছে ব্যাপারটা।
তো CO2 এলিমিনেশন ব্যাপারে কি, CO2 এলিমিনেশনের ব্যাপারে কি জিনিস বলছি আমরা, এটাই বলছি যে যে আমরা কি বলছি যে লাংস CO2 আর ওয়াটার এলিমিনেট করছে তো রেসপিরেশন। লিভার কি করছে, লিভার আমাদের বেসিক্যালি মানে ডিগ্রেডেড প্রোডাক্টস অফ ড্রাগ মেটাবলিজম, বিলিরুবিন, বিলিভার্ডিন, তারপর স্টেরয়েড হরমোনস, স্টেরয়েডস, ভাইটামিনস, ড্রাগস, এগুলো আমাদের এলিমিনেট করছে, ঠিক আছে। আর মানে এটা কিসের সাথে, অ্যালং উইথ ডাইজেস্টিভ ওয়েস্ট, ডাইজেস্টিভ ওয়েস্ট। আচ্ছা, সোয়েটে কি এলিমিনেট হচ্ছে, সোয়েটে উই আর এলিমিনেটিং NaCl, ইউরিয়া, ল্যাকটিক অ্যাসিড, এগুলো, ঠিক আছে। তো সোয়েটে আমাদের বেসিক্যালি মানে আমরা কি বলতে পারি যে আমাদের ইভাপোরেটিভ কুলিং ছাড়াও তো সোয়েটে দুটো ফাংশন আমরা ডিসকাস করলাম, একটা হচ্ছে ইভাপোরেটিভ কুলিং, একটা হচ্ছে ওয়েস্ট এলিমিনেশন। তো সোয়েট গ্ল্যান্ডের দুটো কাজ হচ্ছে এটা NaCl, বাট এটা ছাড়াও যারা আদার সাবস্টেন্স যেটা কি এক্সক্রিট হয়, হ্যাঁ NaCl তো আমরা যেটা বুঝতে পারছি এটা ছাড়াও আলাদা জিনিস আছে যেটা কিন্তু এক্সক্রিট হয়, NaCl, ল্যাকটিক অ্যাসিড। তো মোটামুটি আগে সেটা বোঝা গেছে, ঠিক আছে। তো লাইক ঠিক আছে, এবার নেক্সট জিনিস যেটা আমরা দেখছি সেটা হচ্ছে এটাই যে সিবাম, সোয়েট ছাড়া নেক্সট আরেকটা মেন সিক্রেশন আমাদের বডিতে যেটা আমাদের মেজরিটিভ গ্ল্যান্ড, সেটা হচ্ছে আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ড। সেবাসিয়াস গ্ল্যান্ডের যদি আমরা ফাংশন দেখি তাহলে আমরা কি বলছি, সেবাসিয়াস গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড কি করছে, থ্রু সিবাম কি এক্সক্রিট করছে, থ্রু সিবাম এক্সক্রিট করছে স্টেরল, হাইড্রোকার্বন, আর এটা হচ্ছে ওয়্যাক্স। তো স্টেরল, হাইড্রোকার্বন আর ওয়্যাক্স হচ্ছে আমাদের সেবাসিয়াস গ্ল্যান্ড যেটা এক্সক্রিট করছে, ঠিক আছে। তো হ্যাঁ, তো নেক্সট জিনিস যেটা আমরা মানে এখানে মোটামুটি বুঝতে পেরেছি। সো এখানে কি বলছে যে সিক্রেশন প্রোভাইড দ্য প্রোটেক্টিভ অয়েলি কভারিং ফর দ্য স্কিন। সেবাসিয়াস গ্ল্যান্ড যে সিবাম হচ্ছে এটা হচ্ছে অয়েলি কভারিং অফ স্কিন এন্ড দ্য স্মল ম্যাটেরিয়ালস উইল লিমিটেড টু সালাইভা। তো সালাইভা আরেকটা জিনিস যেটা আমাদের এখানে খুব ছোট করে লিখেছে, বাট এর উপর কোয়েশ্চেন আসতে পারে যে সালাইভা নাইট্রোজেনাস ওয়েস্ট। তো লোকে জেনারেলি ভাবে যে ইউরিয়া, ইউরিক অ্যাসিডের মাইল্ড হলেও কনসেন্ট্রেশন থাকে সালাইভা, সালাইভা অ্যাকচুয়ালি ওটা এলিমিনেট করতে আমাদের বেসিক্যালি হেল্প করে, ঠিক আছে। তো এই জিনিসটা আই গেস মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট যে জিনিসটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই ডিসঅর্ডার অফ এক্সিটারি সিস্টেম, মানে এক্সিটারি সিস্টেমের দ্বারা মাল্টিপল ডিসঅর্ডারস এন্ড ওর উপর প্রপারলি আমাদের অ্যাকশন নেওয়ার জন্য যারা মাল্টিপল প্রসিডিওর যেটা আমাদের এখানে ডিসকাস করতে হয়, ঠিক আছে। সো নেক্সট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নেক্সট যেটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে yeah. So malfunctioning of the kidneys can lead to accumulation of urea in blood. This is known as uremia. So যখন কিডনি malfunction করছে, কিডনি যখন malfunction করছে আমাদের বডিতে দুটো জিনিস কিন্তু কনসেন্ট্রেশনে বেড়ে যায়, দুটোই কিন্তু আমাদের বডির জন্য খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইউরিয়া, একটা হচ্ছে ক্রিয়াটিনিন। ক্রিয়াটিনিন হচ্ছে আমাদের ইজ আ বাই প্রোডাক্ট অফ এনার্জি প্রোডাকশন ইন দ্য মাসেলস। মাসেলস এনার্জি প্রোডাকশনের বাই প্রোডাক্ট হচ্ছে ক্রিয়াটিনিন, ঠিক আছে। তো ইউরিয়া ক্রিয়াটিনিন কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, তো কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, তো এই কন্ডিশনটাকে আমরা বলি ইউরেমিয়া। আর ইউরেমিয়ার জন্য কিন্তু দেয়ার আর মাল্টিপল কন্ডিশন, যেটা হয় অনেক রকম সমস্যা হয় যেটা আমরা দেখতে পাই এখানে, ঠিক আছে। তো জাস্ট সেটা এই জিনিসটা আমরা ডিসকাস করে নিয়েছি। তো নেক্সট জিনিস যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে which can be highly harmful and may lead to kidney failure. তো ইউরেমিয়াতে কি হয়, it can lead to kidney failure. It takes time, but if untreated, এটা কিন্তু kidney failure অব্দি করাতে পারে। In such patients, urea can be removed by a process called hemodialysis. So আমরা এই পেশেন্টসে ইউরিয়াকে রিমুভ করছি বাই প্রসেস কল হেমোডায়ালিসিস। হেমোডায়ালিসিস তোমরা অনেকবার হয়তো নাম শুনেছো। তো ডিউরিং দ্য প্রসেস অফ হেমোডায়ালিসিস, the blood drained from a convenient artery is pumped into a dialyzing unit called artificial kidney. তো কি করা হচ্ছে, যে কোনো একটা কনভিনিয়েন্ট আর্টারি থ্রু, কনভিনিয়েন্ট আর্টারি ইন দ্য সেন্স মানে আমরা কি বলতে চাইছি যে একটা হাতে বা পায়ের এখানে যেমনি হাতেরই কোনো একটা আর্টারি থ্রু আমাদের বেসিক্যালি ব্লাড ড্রেন করা হয়। আর এই ব্লাডটা আমাদের পাস করানো হয় থ্রু অ্যাপারেটাস, যেটাকে আমরা বলি আর্টিফিশিয়াল কিডনি বা ডায়ালাইজিং ইউনিট, ঠিক আছে। তো ডায়ালাইজিং ইউনিট যেটা, এই ডায়ালাইজিং ইউনিটটা হচ্ছে এরকমই যে ডায়ালাইজিং ইউনিটের মধ্যে আমাদের একটা পাইপস থাকে, ট্রান্সপারেন্ট পাইপ সারাউন্ডেড বাই আ ফ্লুইড। ওই ফ্লুইডটায় ওয়েস্ট কনসেন্ট্রেশন 0 হয়। তো যখন আমাদের ইউরিনটা উইথ অল দ্য ওয়েস্ট মেটেরিয়ালস পাস করছে,
ওটা একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থ্রু পাস হয়ে যায়, বিকজ ওটা সেমি পারমিয়েবল। ঠিক আছে, সো ব্লাড ড্রেন আমরা কি বলতে পারছি, দ্য ব্লাড ড্রেন ফ্রম a convenient artery is pumped into a dialyzing unit after adding an anticoagulant like heparin। তো ব্লাডে হেপারিন অ্যাড হচ্ছে, তারপর এটা পাস হচ্ছে, নাহলে ব্লাডটা কোয়াগুলেট হয়ে যায় বডি। The unit contains a coiled cellophane tube surrounded by fluid having the same composition as that of a plasma except the nitrogenous waste। তো আমরা এটাই বলছি যে ওটা বেসিক্যালি একটা কয়েলড সেলোফেন টিউব, সেলোফেন মানে পারমিয়েবল। তো কয়েল সেলোফেন টিউব যেটার বেসিক্যালি আমাদের মেজর কম্পোজিশন সেম এক্সেপ্ট কি আমাদের ওয়েস্ট ছাড়া। The porous cellophane membrane allows the passage of molecules based on the concentration gradient। তো যখন এই সেলোফেন মেমব্রেন থেকে পাস করছে, তো আমাদের যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো আছে ওটা একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট পাস করে যায়। নেক্সট, as nitrogenous wastes are absent in the dialysing fluid, these substances freely move out and thereby clearing the blood। তো আমাদের ভালো সাবস্টেন্সেস সব ডায়ালিসিং ফ্লুইডে থাকে, যেগুলো খারাপ সাবস্টেন্সেস ওয়েস্ট, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তো ওগুলো কিন্তু আমাদের বেরিয়ে যায়। প্রোটন, the clear blood is pumped back to the body through a vein after adding antiheparin। তো যেহেতু আমরা হেপারিন অ্যাড করেছিলাম, we now add antiheparin অ্যাড করে fluid take return করি to the body। It is a boon for thousands of uremic patients all over the world। ডায়ালিসিস কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের ডিসকাস করা উচিত আমাদের এখানে। তো ইয়া, নেক্সট জিনিস আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে নেক্সট জিনিস হচ্ছে যে আমরা কি বলছি, যে এটা যদি একবার একটু ডিসকাস করে নিই আমার মনে হয় ভালো হবে। যে কি, যে during the process of hemodialysis, blood drained from a convenient artery is pumped into a dialyzing unit called artificial kidney। So blood drained from a convenient artery is pumped into a dialyzing unit and after adding anticoagulant like heparin। So after adding anticoagulant like heparin, the unit contains coiled cellophane tube surrounded by a fluid having the same composition as that of plasma except nitrogenous waste। So unit contains a coiled cellophane tube surrounded by a fluid that has the same concentration as that of plasma except the nitrogenous waste। Nitrogenous waste ছাড়া বাকি সব ওখানে থাকে। আর এই যে porous cellophane membrane allows the passage of molecules based on concentration gradient। যেহেতু নাইট্রোজেনাস এর কনসেন্ট্রেশন 0 আর আমাদের ইউরিনের কনসেন্ট্রেশন বেশি, তো একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থ্রু ওগুলো ফ্লো করে যায়। As the nitrogenous wastes are absent in the dialyzing fluid, the substances freely move out, thereby clearing the blood। The cleared bulk is pumped back to the body through a vein after adding antiheparin। আচ্ছা, সো এটা আমাদের হেমোডায়ালিসিস, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এই পার্টটা। নেক্সট, কিডনি ট্রান্সপ্লান্টেশন ইজ আলটিমেট মেথড অফ কারেকশন অফ অ্যাকুট রিনাল ফেলিয়ার্স, কিডনি ফেলিয়ার, যেখানে আমরা কি বলতে পারি, ফাংশনিং কিডনি ইজ ইউজড ইন ট্রান্সপ্লান্টেশন ফ্রম আ ডোনার, প্রিফারেবলি আ ক্লোজ রিলেটিভ, টু মিনিমাইজ ইটস ট্রান্সফার রিডাকশন বাই দ্য ইমিউন সিস্টেম। সো ইমিউন সিস্টেমের রিজেকশনের প্রিভেন্ট করার জন্য আমরা বেসিক্যালি কি করি, কিডনি ট্রান্সপ্লান্ট করি। Kidney transplant is the ultimate method of correction of acute renal failures, and functioning kidney আমরা বেসিক্যালি একটা ক্লোজ রিলেটিভ এর থেকে নিই, যাতে মিনিমাইজ করে দিই চান্সেস অফ রিজেকশন। Modern clinical studies have increased the success rate of such a complicated technique। Next, renal calculi। Renal calculi কি, stone or insoluble mass of crystallized salts, oxalate, phosphates form within the kidney। So আমাদের অনেক সময় কিডনি স্টোন তোমরা শুনেছো নিশ্চয়ই, বাড়িতে কারো বা কোথাও একটা শুনেছো কিডনি স্টোন অপারেশন হয়েছে ওর কিডনি স্টোনের জন্য। তো কিডনি স্টোন অপারেশনটা আমাদের বেসিক্যালি এরকম হয়েছে যে মানে ওভারঅল জিনিসটাই যে আমাদের একটা ইনসলিবল মাস মানে স্টোনস গুলো মানে এই অক্সালেট, ফসফেট এদের কনসেন্ট্রেশন এতটা বেড়ে যায় যে আমাদের নেট রেজাল্ট হচ্ছে কি, যে ওগুলো প্রেসিপিটেট হয়ে যায়, যেমন একটা কনসেন্ট্রেশন চলে আসে যেখানে দে কান্ট ডু এনিথিং বাট দে ক্যান প্রেসিপিটেট। তো এটা হচ্ছে আমরা যেটা বলছি। আর এটা বলার পর নেক্সট জিনিস হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা বেশি কিছু এগুলো ডিটেল লাগে না, জাস্ট জেনারেল হয়। যখনই কোনো কিছু শেষে আইটিস আছে তার মানে হচ্ছে ইনফ্লামেশন। তো glomerulonephritis similarly means inflammation. So inflammation of glomerulus। তো গ্লোমেরুলাস এর মধ্যে যখন কোনো ইনফেকশন বা কিছু হয়, সেটার এগেইনস্টে আমাদের বডি অনেক মেকানিজমস ডিপ্লয় করে, টু ফাইট অফ দ্যাট। আর যেটা আমাদের ফাইট অফ দ্যাট, আর ওটাকে আমরা বলছি গ্লোমেরুলোনেফ্রাইটিস। যে কোনো কিছু এন্ডে যখন তো যখনই আমাদের কোনো কিছু আইটিস অ্যাড করি, ওটাকে আমরা বলি গ্লোমেরুলোনেফ্রাইটিস। ঠিক আছে, আর এটা একটা ব্যাপার। তো আই থিঙ্ক এটা খুব একটা ডিফিকাল্ট না, মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। তো এইখানে আমরা এই অবধি রাখলাম, এরপরে সামারি কোয়েশ্চেন নেক্সট দিন ডিসকাস করবো। তো যা পড়িয়েছি মোটামুটি ডিসকাস করে নেবে, আই গেস বুঝতে অতটা সমস্যা হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।